জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের ইঙ্গিত মত বিশ্লেষকের। আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতেই ছল চাতুরি হাসিনা পরিবারের। কাস্টম, পেট্রোলিয়াম ও শিপিং কর্পোরেশন থেকে আয়ের হিস্সা দাবি চট্টগ্রাম সিটির। বছরে সরকারি সংস্থা থেকে মাত্র ৭৯ কোটি টাকা পৌরকর আদায়, ছাড় দিতে নারাজ মেয়র। সকালের সময়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আন্তোনিও গুতেরেস বলেন, প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন। মিজানুর রহমান মিন্টু ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। উখিয়ার ২০ নম্বর ক্যাম্পে ইফতারের অপেক্ষায় লাখো মানুষ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে প্রধান উপদেষ্টার এই আয়োজনে সাদা পাঞ্জাবি পরে অংশ নিলেন জাতিসংঘ মহাসচিব। ইফতারের আগে আয়োজিত সমাবেশে অ্যান্তোনিও গুতেরেস বলেন, মুসলিম বিদ্বেষ থেকেই মিয়ানমারে হত্যার ঘটনা ঘটছে, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এর সমাধান। They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. পবিত্র মাহে রমজানের এমন স্নিগ্ধ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সৌজন্যে লাখো রোহিঙ্গা অংশ নিয়েছেন এই ইফতার আয়োজনে, যেখানে তাদের হাতের প্লেকার্ডে গণহত্যার বিচারের দাবি যেমন রয়েছে, একই সঙ্গে স্বদেশে ফেরার আকুতিও রয়েছে। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জানান, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ইদাইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরা আই গেলে ইটেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইটারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন টানে সামনে পাইন, টানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবার কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। জাতিসংঘ মহাসচিবের সফরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তোনিও গুতেরেসের বক্তব্য গতানুগতিক, কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা নেই। তাই বাংলাদেশকে বসে না থেকে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি আলোচনা করা যেতে পারে বলেও মনে করেন তারা। শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার একজনকেও গেল ৮ বছরে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো সম্প্রতি দেশটির চলমান সংঘাতের মুখে অনুপ্রবেশ করেছে আরও প্রায় লাখখানেক রোহিঙ্গা। এই অবস্থায় প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জোর দিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেন, বাস্তুচ্যুতদের ফেরত পাঠানোর আগে মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এ দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। তার এই বক্তব্যকে গতানুগতিক অভিহিত করে বিশ্লেষকরা বলছেন, এতে প্রত্যাবাসন শুরুর ইঙ্গিত নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বা জাতিসংঘের পক্ষ থেকে এই কার্যবিধি গ্রহণ করা হয়েছে বা এই স্টেপ নেওয়া হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য, সেই ধরনের কোনো বক্তব্য নেই, স্পেসিফিক দিতে পারেন নাই, নির্দিষ্ট করে দিতে পারেন নাই। সেখানে আমাদের তেমন আশার কিছু নাই। জাতিসংঘের মহাসচিব বলা যায় যে এক ধরনের গতানুগতিক বক্তব্য দিয়েছেন। জাতিসংঘের যে প্রক্রিয়া, নিরাপত্তা পরিষদের যে রাজনীতি বা সেখানকার যে শক্তির রাজনীতির যে বাস্তবতা, সেখানে কিন্তু জাতিসংঘ তেমন একটা রোল প্লে করতে পারছে না। তাহলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উপায় কি? বিশ্লেষকদের পরামর্শ, আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে পারে বাংলাদেশ। মিয়ানমারের উপরে কার্যকর চাপ সৃষ্টি করা, এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার সংক্রান্ত কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে এই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া উচিত, এবং আমি মনে করি জাতিসংঘের নজর দেওয়া উচিত। দ্বিপাক্ষিক যে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে এই সমস্যা
এই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টাকে আমরা এগিয়ে নিচ্ছি না। খাদ্য নিরাপত্তা এবং প্রত্যাবাসন দুটাই আমাদের জন্য আমাদের জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তার উপরে সার্বিকভাবে হুমকি সৃষ্টি করবে। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি সফরের সবচেয়ে ইতিবাচক দিক বলছেন বিশ্লেষকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চলমান পরিবর্তন ও সংস্কারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, সংস্কার প্যাকেজ ছোট হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর বড় হলে ভোট হবে আগামী বছরের জুনে। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতিরক্ষা ব্যবস্থায় পশ্চিমা বিশ্ব যখন খরচ বাড়িয়ে যাচ্ছে, তখন বিশ্বব্যাপী মানবিক সহায়তা কমে যাওয়া সত্যিই উদ্বেগের। এ সময় তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে জানান, এবছর ডিসেম্বর আর না হয় সামনে বছর জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার ঘোষণা দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারকে সহায়তার। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘের মহাসচিব। পরে সবার সঙ্গে গ্রুপ ফটো সেশনে অংশ নেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলল সাপের। লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য। টিউলিপকে দেয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মঈন গনি। দুদক মনে করে কালো টাকা সাদা করতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার 206 নম্বর ফ্ল্যাট। এখনও রেজিস্ট্রেশন নথিতে ফ্ল্যাটটির মালিকানায় আছেন শেখ রেহানা সিদ্দিক। এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মঈন গনি। বাসার কেয়ারটেকার বলছে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মঈন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহানা। তো ম্যাডামের ফ্ল্যাট, তো আপনারা কিভাবে কাজ করতেছেন, কি অবস্থা? এটা তো এখন ব্যারিস্টার মঈন গনি স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিস। তো ভাড়ার টাকা কাকে দিতেন আপনি? আমি যতটুকু জানতাম যে মঈন গনি নামে একজনকে ওনার শ্বশুরের কোম্পানিতে করতাম। কে এই ব্যারিস্টার মঈন গনি? দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে, মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু। আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তথ্য বলছে, 2009 সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মঈন গনি, যা ব্যবহার করতেন টিউলিপ। একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে মঈন গনির যোগসূত্র পেয়েছে দুদক। শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা,
এটা তো একটা পেপার ওয়ার্ক, এটা গেম, এটা তো মানুষকে চোখে ধুলে দেওয়ার মতো। সম্প্রতি হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার ধর্মপুর সরকারি খাদ্য গুদামে বছর জুড়ে লেগেই থাকে জলাবদ্ধতা। এতে মজুত করা পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন জেলা খাদ্য কর্মকর্তার। সিটি কর্পোরেশনের ড্রেনের চেয়ে গুদাম এলাকার উচ্চতা নিচু হওয়ায় এই ভোগান্তি বলে জানায় কর্তৃপক্ষ। আগামী বছরের আগে সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। বাহার রায়হানের তথ্য ও ছবিতে রিপোর্ট। সড়কে পানি দেখে মনে হবে যেন বর্ষাকাল। চৈত্রের কাঠফাটা রোদেও এমন জলাবদ্ধতা কুমিল্লা নগরীর ধর্মপুর সরকারি খাদ্য গুদামের সামনে। খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির এক পাশে ঢাকা চট্টগ্রাম রেল লাইন এবং অন্য পাশে সিটি কর্পোরেশনের উঁচু ড্রেন থাকায় এখানকার পানি যেমন বের হতে পারে না, তেমনি মাঝে মাঝে ড্রেনের পানি উপচে ভেতরে চলে আসে। জলাবদ্ধতার কারণে খাদ্য গুদামে মালামাল ওঠানামা নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। আবার ভবনের বাইরে পানি থাকায় গুদামে মজুতকৃত পণ্য বেশি দিন রাখা যায় না। জলাবদ্ধতা নিরসনে 2022 সালের 4 এপ্রিল জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি করে 10টি সুপারিশ দেওয়া হয়, তবে 3 বছরেও তা আলোর মুখ দেখেনি। গুদামের চতুর্দিক দিয়ে পানি, এমন জায়গা বাদ নাই যে পানি নাই। গাড়ি একটা যদি ঢুকে 3 ঘন্টা লাগে ওই গাড়ি ওই জায়গা থেকে বাড়ি আইতে। আজকে দীর্ঘদিন যাবত এটা পরিত্যক্ত অবস্থা ধরতে গেলে একরকম পরিত্যক্ত। আমরা বাড়ির থেকে মাল ঢুকাইতেও পারি না, বাইর করতে পারি না, আনতে গেলে গাড়ি ঘোড়া ভাঙে যে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে জলাবদ্ধতার কারণে মজুতকৃত খাদ্যের গুণগত মান নিয়ে শঙ্কার কথা জানালেন খোদ খাদ্য নিয়ন্ত্রক। আর আগামী বছরের আগে বিষয়টি সমাধানের পথ নেই বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আমাদের খাদ্যশস্য এখানে রক্ষণাবেক্ষণ জনিত যে সমস্যাটা, এটাই মারাত্মক আঘাত দেখা দেয়। বিশেষ করে আমাদের অল্প কিছুদিনের মধ্যেই আমাদের খাদ্যশস্যগুলো ডেলিভারি দেওয়া লাগে, তা না হলে আমাদের ময়েশ্চারটা অ্যাবজর্ব করে বেশি এবং খাদ্যশস্যের গুণগত যে মানগুলো এগুলো একটু দ্রুত নষ্ট হয়ে যায়। আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের জায়গা প্রজেক্টের অধীনে এই ইউডিসিজিপি প্রজেক্টের মাধ্যমে আমরা এটা পূর্ববর্তী সময়ে প্ল্যানিংয়ে রেখেছিলাম এবং সেই অনুযায়ী এটা হওয়ার প্রক্রিয়া আছে। এটা লিস্টেড এবং এটা ইনশাল্লাহ আগামী এই অর্থবর্ষের হবে না, আগামী অর্থবর্ষের বাস্তবায়িত হবে। ধর্মপুর খাদ্য গুদামে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা 6,500 টন। সময় সংবাদ, কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ত্রিপুরা রাজ্যের বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি। হুমকির মুখে পড়ছে এখানকার কৃষি ও জনস্বাস্থ্য। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল, এই খাল দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো বর্ণের পানি প্রতিনিয়ত প্রবেশ করছে বাংলাদেশে। পাশের জাজিগাং খাল ও তিতাস নদীতে মিশছে দূষিত পানি। গত 5 দশক ধরে চলছে এমন অবস্থা। এতে প্রতিনিয়ত হুমকির মুখে এই জনপদের জীববৈচিত্র্য। ভিন্ন ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী 15টি গ্রামের কৃষক জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে। এছাড়া এই পানি শরীরের সংস্পর্শে এলে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইটিপি বাস্তবায়ন করার মাধ্যমে পরিশোধিত পানি যেন বাংলাদেশে পাঠানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়, অন্যথায় ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য, এমনটি মনে করছেন এই অঞ্চলের কৃষক সহ সাধারণ মানুষ। পচা দুর্গন্ধযুক্ত পানি এই এলাকার ফসলি জমিতে দেওয়া হয়, এটার কারণে এলাকার কৃষকদের শরীরে একজিমা দাউদ হয়। তারাও আশ্বাস দিচ্ছে যে পানিটা বাংলাদেশে রিট্রিটমেন্ট করে বাংলাদেশে পাঠাবে, কিন্তু আজ অব্দি এটার কোনো একটা সুফল পাওয়া যায়নি। আমরা আশা করব ভারত সরকার আমাদের সেই দাবিটা আমাদের সরকার ভারত সরকারের কাছে যথাযথ উপস্থাপন করে আমাদেরকে এই আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদেরকে স্বচ্ছ পানি দিবে, এটাই আমরা আশা করছি। জেলা প্রশাসন জানিয়েছে, দূষিত পানি প্রবেশের বিষয়টি মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবগত করা হয়েছে। আলোচনার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। পরিবেশে আমরা লিখেছি, তারা এটা পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা ব্যবহারযোগ্য এবং বিষাক্ততার মাত্রা পেয়েছে তারা, এবং এই বিষয়ে তাদেরকে ভারতীয় পক্ষকে আমাদের জানানো হয়েছে। এই বিষয়টা আমাদের উপদেষ্টার মধ্যে অবগত আছেন, আমি ডিসি সম্মেলনে বলেছি এবং উনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। দূষণের শিকার কালন্দি খালটি দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নাব্য সংকট ও ডুবোচরে লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। জোয়ার ভাটার ওপর নির্ভর করেই চলছে এসব নৌযান। এতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে ফেরি, চরম দুর্ভোগে যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা।
ড্রেজিং করে নাব্য সংকট দূর করার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। 2008 সালের ফেব্রুয়ারিতে ঢাকা চট্টগ্রামের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট ফেরি সার্ভিস চালু করে সরকার। এরপর থেকেই লক্ষ্মীপুর ভোলা নৌরুট দিয়ে যাতায়াত করছেন 21 জেলার মানুষ। বর্তমানে এই নৌরুটে 4টি ফেরি চলাচল করছে। এছাড়াও প্রতিদিন হাজারো যাত্রী নিয়ে মজুচৌধুরীহাট ঘাট হয়ে ভোলা ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় 8 থেকে 10টি লঞ্চ। কিন্তু বর্তমানে মজুচৌধুরীহাট ঘাটের প্রায় 1 কিলোমিটার অদূরে মেঘনা নদীর সংযোগস্থল রমতখালী চ্যানেল, মতিরহাট পয়েন্ট ও কাটাখালী খাল এলাকায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রতিনিয়তই ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে চলে এইসব নৌযান। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে এই নৌরুটের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের ঘাটে থাকতে হয় 3 দিন করে। এই টিপ লওয়া যা, আবার ওই টিপ আইতে ফেরি লিয়া খালে ঢুকতে পারে না। বাজা থাকে চলতে পারে না চরের কারণে। 4 ঘন্টা আমরা চলাচল করতে পারি না, টোটাল নঙ্গর করে বড় নদীর ভিতরে থাকতে হয়। 5টা-6টা ড্রেজার এই চ্যানেলটার ভিতরে শুধু 3-4 কিলো জায়গা এই ড্রেজিং করে রাখতে পারতেছে না। কাটা চ্যানেলে পানি কম ড্রেজিং করে এবং জোয়ারে পলিপরে ভরে যায়। ফেরিঘাটের ব্যবস্থাপক বিষয়টি স্বীকার করে জানালেন, নদীর নাব্য সংকট ও ডুবোচরের বিষয়টি সমাধানে ড্রেজিং কার্যক্রম চালাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাব্যতা সংকট এর জন্য IWTA ওনারা ড্রেজিং করছে, কিন্তু ড্রেজিং তারা চেষ্টা করতেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাইতেছি। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের দৈর্ঘ্য প্রায় 35 কিলোমিটার। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। শুষ্ক মৌসুম এলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার মহোৎসব। গত 4.5 মাসে জেলায় অন্তত 1000 পাহাড় কাটা হয়েছে। প্রশাসন মাঝে মাঝে যাচ্ছে না পাহাড় খেকোদের। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে রিপোর্ট। দিন কি রাত এক্সকেভেটর দিয়ে দেদারসে কাটা হচ্ছে পাহাড়। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে একই স্থানে পাহাড় কেটে সমতল বানানোর মহাকর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী একটি মহল। শুষ্ক মৌসুম আসলে খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার প্রতিযোগিতা। বিভিন্ন বাণিজ্যিক কাজে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়। প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারেও চলে একই অপরাধ। অনেক সময় বিপুল অঙ্কের টাকায় ম্যানেজ করা হয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের। পাহাড় কেটে পরিবর্তন করে ফেলা হচ্ছে জমির শ্রেণীও। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে হতাহতের ঘটনা। পাহাড় কাটার কারণে এখানকার পাহাড়গুলো ভেঙে পড়ে মানে পরিবেশ নষ্ট হয়ে যায়। গাছগাছালি অনেক ছিল, গাছগাছালিগুলো মনে করেন না মানুষজন আইতেছে কাটতেছে আর কি। রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। পাহাড় ভাঙার ভয়ে থাকি সবসময় আমরা। তো আমাদের আবেদন থাকবে যেন এই ধরনের পাহাড় যেন কাটা না হয়। প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতি ব্যবহার করা দরকার। এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো এবং আমাদের যে বৈশ্বিক যে আবহাওয়ার যে দিন দিন গরম হচ্ছে সেটা আরো বাড়তে থাকবে। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। আর পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। একটাতে মোবাইল কোড হয়েছে, ইউনোমোডে মোবাইল কোড করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব, আইনানুগ ব্যবস্থা নেব। সাম্প্রতিক সময় দিঘিনালা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে। পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। গত 4.5 মাসে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কাটা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। পাহাড়ি এলাকার আমবাগানগুলোতে গুটির সমাহার। ঝরে পড়া ও পোকার হাত থেকে রক্ষায় বালাইনাশক স্প্রের পাশাপাশি বাড়তি যত্ন নিচ্ছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। পাহাড়ের গায়ে বিশাল আমের বাগান, কুঁড়ি থেকে মুকুল, মুকুল থেকে গুটি। আম রূপান্তরের প্রতিটি পর্যায়ে যেন নিশ্চিত হয় নিবিড় পরিচর্যা। তাই স্প্রে করা হচ্ছে কীটনাশক। বান্দরবান সদর, রুমা রোয়াংছড়ি, থানচি সহ জেলার প্রায় সব সবুজ পাহাড়ে গড়ে তোলা হয়েছে আমের বাগান। এসব বাগানে আমরুপালি, রাঙ্গুয়াই, রূপালি সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের আম গাছ লাগানো হয়েছে।
তবে পাহাড়ের মাটি ও আবহাওয়ায় আম্রপালির ভালো ফলন হওয়ায় কৃষকদের মাঝে এই জাতের আমের বাগান তৈরিতে আগ্রহ বেশি। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও আমের উৎপাদন বাড়াতে কৃষকদের দিচ্ছেন নানা পরামর্শ। বালা মুগুল আছে, আম মোটামুটি গত বছর থেকে একটু কম হলেও মুগুল খারাপ আসে না। কৃষি অফিসার থেকে আমরা সহযোগিতা পাইছে। মুকুল লাগার জন্য আমরা গ্যাস মারতেছি, স্প্রে করতেছি। যদি বৃষ্টি হয় আমাদের ফলনটা একটু ভালো হবে। কাঙ্ক্ষিত যে ফলের যতটুকু উৎপাদন যাতে তারা সেই অনুযায়ী লক্ষ্যে যাতে পৌঁছাতে পারে, ওভাবে আমরা সবসময় সার্বক্ষণিক পরামর্শ প্রদান করে থাকি। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানায় কৃষি অফিস। এপ্রিলের দিকে যদি একটু হালকা বৃষ্টি হয় তাহলে আমের কিন্তু এবার আমরা ভালো ফলন হবে আশা করছি। গতবার ছিল 1,12,000 মেট্রিক টন, এবার আমরা আশা করছি 1,25,000 মেট্রিক টন আম বান্দরবনে উৎপাদিত হবে। জেলায় 10,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,24,800 মেট্রিক টন আম। এম.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। রমজানের শুরু থেকেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে আপেল, কমলা, আনারস সহ বিভিন্ন ধরনের ফল 2 সপ্তাহ পার হলেও কমেনি দাম, বরং গত সপ্তাহের তুলনায় 30 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে এসব ফলের দাম। তবে স্বস্তি ছড়াচ্ছে তরমুজ, আনারস, পেয়ারার মতো দেশি ফল। রমজানের শুরু থেকেই চড়া ফলের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনার সহ আমদানি করা ফল। রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকে রসালো ফল তরমুজের। গত সপ্তাহে কেজি প্রতি 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 45 টাকায়। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 90 এবং 50 টাকায় পাওয়া যাচ্ছে একটি আনারস। কমতির তালিকায় আরও আছে মালটা। গেল সপ্তাহে 300 টাকায় বিক্রি হওয়া মালটা কেজিতে 40 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 260 টাকায়। দাম ঊর্ধ্বমুখী ফলের মধ্যে আছে আপেল, আঙুর ও আনার। এর মধ্যে আপেল গত সপ্তাহে 320 টাকায় বিক্রি হলেও বর্তমান দাম 350 টাকা। একই সময়ে কেজিতে 100 টাকা বেড়েছে কালো আঙুরের দাম, বিক্রি হচ্ছে 550 টাকায়। সাদা আঙুরের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 320 টাকায়। আর 450 টাকার আনার সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 550 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অসাধু ব্যবসায়ীদের কাছে এখনও নানাভাবে প্রতারিত হচ্ছেন ভোক্তা কিংবা ক্রেতা। অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা নেওয়ার সুযোগ থাকলেও অনাগ্রহ তাদের। ভোক্তা অধিদপ্তর বলছে, পরিস্থিতি বদলাতে সচেতনতার পাশাপাশি দরকার সুশাসন নিশ্চিত করা। বিশ্ব ভোক্তা অধিকার দিবস নিয়ে ফরহাদুর রহমানের রিপোর্ট। পণ্য কেনা বা সেবা গ্রহণ করতে গিয়ে অহরহ প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তা কিংবা ক্রেতারা। আবার ডিজিটাল বাংলাদেশে অনলাইনে কেনাকাটা বাড়লেও অভিযোগের অন্ত নেই। অন্যদিকে যথেষ্ট উৎপাদন বা প্রয়োজনীয় আমদানির পরও বাজার থেকে পণ্য উধাওয়ের ঘটনা ঘটে। এমন বাস্তবতায় ভোক্তার অধিকার সংরক্ষণে 2009 সালে করা হয় আইন, যেখানে অতিরিক্ত মূল্য আদায়, পণ্যে ভেজাল, ওজনে কম ও মজুতদারি সহ 9টি বিষয়কে ভোক্তা অধিকার বিরোধী কাজ হিসাবে নির্ধারণ করা হয়। আইনের আলোকে প্রতিষ্ঠিত অধিদপ্তর আধা বিচারিক সংস্থা হিসেবে বছর জুড়ে বাজারে তদারকি করে থাকে। রয়েছে ভোক্তাদের অভিযোগ দেওয়ার সুযোগও। কৃত্রিম সংকট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা মনিটরিং করতে হবে। অনেকেই জানি, কিন্তু জেনেও আমরা অভিযোগ দায়ের করি না। আইন আছে, সাধারণ লোক তো সেভাবে যেতে পারে না। হয়তো কোনো সংগঠনে তারা হয়তো আগিয়ে যায়, কিন্তু আমরা তো ওইভাবে পারি না। আমরা এখনো সে পরিমাণ সচেতন হই নাই যে এই আইন নিয়ে ঘুরবো আর কি। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, 1983 সাল থেকে 15ই মার্চ ভোক্তা অধিকার দিবস পালন হয়ে আসলেও সঠিক পণ্য ও সেবা পাওয়ার ক্ষেত্রে অনেক ভোক্তাই এখনো অসচেতন। ফলে বরাবরই অধিকারহীন থাকছেন তারা। ন্যায্য দামে, সঠিক ওজনে, সঠিক মূল্যে তুমি তোমার পণ্য পাবে, এটা তোমার অধিকার। এই অধিকারটা সম্পর্কে অনেকে জানে না বা বুঝে না আর কি। তো তাদেরকে আমরা সচেতন করতেছি আমাদের এই বিভিন্ন এই মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম। অধিকার বঞ্চিত হওয়ার পেছনে ভুল মানুষকে আইন প্রণেতা হিসেবে নির্বাচন করাকে দায়ী করছেন ভোক্তা অধিদপ্তরের এই কর্তা। পরিস্থিতি বদলাতে হলে সুশাসন প্রতিষ্ঠা প্রয়োজন। প্রতিদিনই ভোক্তা অধিকার লঙ্ঘন দেখা যাচ্ছে, যেটা কোনো স্বাভাবিক চিত্র নয়। এদেশের নাগরিকরা বিভিন্ন সময় ভুল লোককে নির্বাচন করেছে, ভুল লোককে ক্ষমতায় পাঠিয়েছে। তো এখন সমাধান হলো একটা স্বাভাবিক সরকার
তৈরি করতে হবে, সুসাধারণ আইনায়ন করতে হবে। 2009 সালে যাত্রা শুরুর পর থেকে গত 15 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 84,456টি বাজার অভিযানে 145 কোটি 19 লাখ 53 হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এ সময় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে 9,886টি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। মানহীন ভেজাল পণ্য কিংবা অযৌক্তিক লাগামহীন দাম, বছর জুড়ে এসব কারণে প্রতারিত হয়ে থাকেন ভোক্তারা। ফলে শুধু দিবস নয়, অধিকার আদায়ে বছরের প্রতিটা দিনই সোচ্চার থাকতে হবে ভোক্তাদের, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্দরের পর এবার কাস্টমস, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলো লাখো কোটি টাকা রাজস্ব আদায় করলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র 79 কোটি টাকা। সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। আর এই বন্দর থেকেই চট্টগ্রাম কাস্টম হাউস বছরে রাজস্ব আদায় করে প্রায় 70,000 কোটি টাকা। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে নর্দমা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। অবশ্যই ইতিমধ্যে 1% হিসেবে এবং 160 কোটি টাকা পৌর করছে বন্দরের কাছে গত মাসে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 1516টি সরকারি হোল্ডিংয়ের বিপরীতে কর আদায় হয়েছে মাত্র 79 কোটি 53 লাখ টাকা। যারা যারা আমাদের স্টেক হোল্ডার আছে, যেমন যারা এই যে কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য অন্য যেসব সংস্থা, আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি 100-এর বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পৌরকর তুলনামূলক কম হয়, সেবা পরিচালনায় নির্ভর করতে হয় সরকারের অনুদানের উপর। প্রতি অর্থ বছরে সরকারের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকার অনুদান পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌরকর পরিশোধ করল ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 41টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত 60 বর্গমাইলের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বসবাসকারী মানুষের সংখ্যা 70 লাখের বেশি। বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা। দেশের প্রাচীনতম নগরী হিসেবে 1863 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষা করা হবে, অন্যথা কুর্স্কের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ঘেরাটোপের মধ্যে আটকা পড়ে সেনাদের নির্মম পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেয় ক্রেমলিন। অন্যদিকে কিয়েভ বলছে রুশ বাহিনীর দাবি করা অবরোধ আসলে মিথ্যা এবং নিছক রাজনৈতিক চাপ। অবশ্য এ পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে একমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতা বেশ চোখে পড়ার মতো। ক্ষমতায় এসেই যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন তিনি। এর মধ্যেই রাশিয়া বলছে ইউক্রেনীয় সেনাদের পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে ঘিরে ফেলেছে রুশ সেনারা। এই সেনাদের প্রাণ রক্ষার জন্য ট্রাম্পের সরাসরি অনুরোধ এসেছে বলেও জানান পুতিন। বলেন ট্রাম্পের অনুরোধ রক্ষা করবে রাশিয়া, তবে তার জন্য ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা বুঝতে পারছি প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক বিবেচনায় আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। যদি ইউক্রেনীয় সেনারা অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা প্রয়োজন। অন্যদিকে ইউক্রেন বলছে কুর্স্ক অঞ্চলে সেনাদের অবরুদ্ধ হওয়ার দাবি রাশিয়ার মিথ্যা প্রচারণা। তাদের সেনারা সংগঠিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অবরোধের কোনো প্রশ্নই ওঠে না। এদিকে ট্রাম্প নিজেও সরাসরি মন্তব্য করেছেন এই পরিস্থিতি নিয়ে। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, পুতিনের সঙ্গে আলোচনায় সংঘাত বন্ধের বড় সম্ভাবনা রয়েছে। যদি তা না হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধ হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় আশার আলো দেখা যাচ্ছে, যদিও পরিস্থিতি জটিল এবং এখনও অনেক কাজ বাকি বলেও স্বীকার করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্যের ধারণাকে পাগলামি বলে আখ্যা দেন তিনি। নতুন প্রশাসন দৃঢ়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। কানাডায় ট্রুডো যুগের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসছেন মার্ক কার্নি। শুক্রবার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন কার্নি। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজা চার্লসের ব্যক্তিগত প্রতিনিধি সাইমন। শপথ গ্রহণের পর গভর্নর জেনারেলের সঙ্গে হাত মেলান কার্নি। পরে তারা ফটো সেশনে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন তিনি। কার্নির নতুন মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্ক বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডোমিনিক লেব্লাং। অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এখন পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে অভ্যন্তরীণ এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নতুন প্রধানমন্ত্রী বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্য বিষয়ক মন্তব্যকে পাগলামি বলেও আখ্যা দেন কার্নি। তবে বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন নতুন প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে নেই রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ইঙ্গিত। মত বিশ্লেষকের আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য। কালো টাকা সাদা করতেই ছল চাতুরি হাসিনা পরিবারের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।